বিভিন্ন গতিসমূহ, মানে নদী আমার এক জায়গায় জন্ম হচ্ছে, এক জায়গায় চলছে, আবার সাগরের সঙ্গে মিলে যাচ্ছে। তো প্রত্যেকটা ধারা কিন্তু আলাদা। আমরা কি জানি, জল নিম্ন দিকেই যায়, তো নদীও ঠিক সেই নিম্ন দিকেই যাচ্ছে, মানে সমুদ্রের সঙ্গে মিলছে। কিন্তু এই যে নদীর জন্ম থেকে সমুদ্রের মিলনের মধ্যে নদী তার কিছু ভূমিরূপ গঠন করে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কাজ করে নদী। যেমন ধরো আমি একটা ছবি স্ট্রাকচার আঁকছি, জাস্ট এরকম একটা স্ট্রাকচার আমি জাস্ট আঁকছি। নদী এটা হচ্ছে উচ্চগতি, যেখানে নদী এখানে পৌঁছে, এখানে ভি আকৃতি আই উপর থেকে তৈরি হচ্ছে, সমান ঢালটা যাচ্ছে, আর এখানে এসে পরে নদী একদম নিচে নেমে সাইলেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আমি দেখো নদী এখান থেকে নদী আসছে, নদী এই যে নদীটা এখানে আসছে, এটা নদী উচ্চগতি, নদীর জন্ম হচ্ছে। নদীর জন্ম নির্দিষ্ট একটা পাহাড়ের থেকে হয় বা মালভূমি থেকে হয়, তার মানে একটা উঁচু জায়গা থেকে নদীর জন্ম হচ্ছে। তো নদী যখন জন্ম গ্রহণ করছে, নদী যখন বেরোচ্ছে বা এই যে বেরিয়ে আসছে, এই যে পড়ছে উঁচু জায়গা থেকে, উঁচু জায়গা থেকে জল যদি মাটিতে এসে জোরে পড়ছে, তার মানে এই জায়গাটা ক্ষয় বেশি হচ্ছে, তাই না? তো এই জায়গায় যখন ক্ষয় বেশি হচ্ছে, তো এই জলটাকে ক্ষয় করে এই জলটা আগে বেরোবে, তাহলে এই জায়গায় পুরো পাথর নুড়ি বালি যা আছে এটাকে ক্ষয়ে নদী এখানে নিয়ে যাবে। এই উচ্চ গতিতে বেসিক্যালি আমরা আই ভূমিরূপ এন্ড ভি ভূমিরূপ এই দুটো আকৃতি দেখতে পাই। এন্ড জলপ্রপাত, জলপ্রপাত যদি ডাইরেক্টলি পড়ছে, যদি আমাদের খাড়া পাহাড় হয়, যদি পাহাড়টা আমাদের এইরকমই একদম পুরো উঁচু থেকে নামছে, তখন কিন্তু আই হবে। এই আইটা ধীরে ধীরে ক্ষয়ে পরে ভি আকৃতির উপত্যকা তৈরি হবে। প্রথমে কিন্তু ছবিটা অনেকটা এরকম হবে, এরকম নদীটা বেরিয়ে গেল, মানে নদীর জলটা এরকম ভাবে এন্টার করলো আর এরকম ভাবে নদীর জলটা বেরিয়ে গেল। এবার ধীরে ধীরে এই ক্ষয়টা, এই জায়গাটা ক্ষয়ে পরে এমনি, আর উপরটা ক্ষয়ে পরে এইরকম ভূমিরূপে তৈরি হবে, এইরকম ভাবে আসবে জলটা আর এদিকে বেরিয়ে যাচ্ছে। তখন এটা কিন্তু ভি আকৃতি, ইংরেজির ভি এর মতন দেখতে লাগে, সেই জন্য এর আকৃতিটা হয় ভি। মনে রাখবে আই ভি এন্ড জলপ্রপাত এগুলো প্রত্যেকটা কিন্তু নদীর উচ্চ গতিতে হচ্ছে। এই গতিটাতে হচ্ছে উচ্চ গতি, এটাকে বলা হয় উচ্চ গতি। এই সাইডে এই গতিটাকে বলা হচ্ছে উচ্চ গতি। ঠিক আছে, আর আমাদের এরপরে নদীর সমভূমিতে প্রবেশ করছে, তার মানে কি এর ঢালটা কিন্তু কমে যাচ্ছে। ঢাল যদি কমে যায়, দেখবে জলের স্পিডটাও কমে যায়, জলের স্পিডটা খুব একটা হয় না। তো ঢাল কমে যাওয়াতে এখানে জলের স্পিডটাও কমে যাচ্ছে, জলের স্পিড কমে থাকলে তাহলে এর ক্ষয়টাও খুব কম হচ্ছে। তার মানে এই যে নুড়ি বালি যেগুলো নিয়ে আসছে, সে এর ক্ষয়টা কম, তাহলে এর স্পিডটা কম হয়ে যাচ্ছে। স্পিড যদি কম থাকে, ক্ষয় কম হয়, তাহলে যে এখান থেকে বড় বড় পাথরগুলো নিয়ে এসেছে, যে বালিগুলো নিয়ে এসেছে, সে এখানে বেশি ট্রাভেল করতে নিতে পারবে না। একটা লোক পাহাড়ে তুলছে কোনো জিনিসকে, আর একটা মেশিনে পাহাড়ে তুলছে একটা জিনিসকে, তো কে বেশি তুলতে পারবে? একটা লোক তুলতে পারবে না একটা মেশিন তুলতে পারবে? মেশিন। মেশিন বেশি তুলতে পারবে। ঠিক সেই রকমই এখানে জলটা বেশি জোরে আসছে, তাই এখানে ক্ষয়টা বেশি, এখানে জলটা কম জোরে আসছে, সেটি ক্ষয়টা কম। এবারে ক্ষয়টা কম যদি হয়, তাহলে বেশি জিনিসও নিয়ে যেতে পারবে না, তো এই কি করবে? নদীর দুই ধারে ফেলে দিয়ে চলে যাবে, নদী নিজের খাদে প্রবাহিত হতে থাকবে। এটা হচ্ছে আমার নদীর মধ্যগতি। মধ্যগতিতে বেসিক্যালি আমাদের নদী খাদ মনে করে এরকম ভাবে যাচ্ছে, ঠিক আছে? কখনো কখনো নদী খাদ ব্যাক বেশি নিয়েছে, এরকম ভাবে ব্যাক বেশি নিয়েছে, তো এই জায়গাটা অনেক সময় কি হয়, কেটে হয়ে যায় কোনো জলের কারণে। এই ছবিটা অনেকটা এইরকম ভাবে দেখতে পাওয়া যাবে, নদী খাদটা এরকম ভাবে চলে গেছে, কিন্তু এই জায়গাটা একটা হ্রদের সৃষ্টি করে দিয়েছে, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এক্স্যাক্টলি এটা তখন অশ্বক্ষুরাকৃতি হ্রদে পরিণত হচ্ছে। আবার নদী খাদ এরকম ভাবে আসছে, নদী এরকম আসছে, নদীর পাড়টা অটোমেটিক্যালি নদী খাদের থেকে অটোমেটিক্যালি বেশি হয়ে গেছে, বড় হয়ে যাচ্ছে, তখন এটাকে আমরা বলি স্বাভাবিক বাঁধ। এরপরে নদী তার নিম্ন গতিতে প্রবাহিত হচ্ছে,
নিম্নগতি যেখানে নদীর কোনো গতি নেই বললেই চলে, নদী গতিহীন হয়ে পড়ে, যেখানে সাগরের সঙ্গে মিশছে। সাগরের সঙ্গে যখন মিশছে নদী গতিহীন হয়ে পড়ছে। কিন্তু এটা সব জায়গায় হয় না। অনেক সময় নদী মধ্যগতি থেকে আস্তে আস্তে নিম্নগতি চলে যাচ্ছে, নিম্নগতি থেকে ফট করে আবার উচ্চগতিতে কনভার্ট হয়ে যেতে পারে। যেমন আমাদের দক্ষিণ ভারতের নদীগুলো, পূর্বঘাটের পাহাড়ের যে নদীগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, পূর্বঘাট পাহাড়টা ডেকে তো আসছে, তাহলে নদী পূর্বঘাট পাহাড়ের পরে ডাইরেক্টলি সমুদ্রে পড়ার কথা। কিন্তু নদী যখন আসছে ওখানে ঢালটা কম পাচ্ছে, আবার পূর্বঘাট পাহাড় যখনই পেয়ে যাচ্ছে তখনই কিন্তু ঢালটা আবার বেড়ে যাচ্ছে। মানে আমাদের যদি ভারতটা এরকমই হয়, এটা আমাদের পূর্বঘাট পাহাড়, নদীগুলো এখান থেকে জন্ম হচ্ছে, তাহলে এখানে নদী গতি শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখানে পাহাড় থাকার কারণে নদী আবার পুনরায় জীবিত হয়ে যাচ্ছে, উচ্চ গতিতে চলে যাচ্ছে। তার কারণে বঙ্গোপসাগরে যখন নদীগুলো পড়ছে তখন দ্রুত বেগে পড়ছে, তার কারণে কোনো নদীতে বদ্বীপ তৈরি হয় না। আবার গঙ্গা দেখো, গঙ্গাতে আবার নদীর বদ্বীপ তৈরি হয়েছে। সব থেকে বড় ডেল্টা এখানে, সব থেকে বড় ডেল্টা পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে। ম্যানগ্রোভ অরণ্য কোথায় আছে? বড় ডেল্টা। তো বড় ডেল্টা কেন তৈরি হয়েছে? এখানে নদী একদম স্লো চলছে। স্লো চললে কি হবে, নদী তো তার বালিগুলো ডিপোজিট করবে, মানে কোনো একটা জায়গায় ফেলে দেবে। তো এই যে ফেলে দিচ্ছে তার কারণে নদীর গতিপথে, এই যে নদী গতিপথ, তো মেন নদী থেকে নদী আলাদা হয়ে যাচ্ছে, ছোট 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 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, পুরো ভাগ হয়ে যাচ্ছে। এবারে ভাগ যে হয়ে যাচ্ছে, ছোট ছোট ল্যান্ড তৈরি হচ্ছে, এখানে বালির চর তৈরি হচ্ছে। এই যে চর এরিয়াটা তৈরি হচ্ছে এটাকে আমাদের বলবো বদ্বীপ বলবো।